সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা নতুন অধ্যায় পড়ব। সেটা হলো প্রাপ্য হিসাব সময়ের হিসাব সংরক্ষণ, অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্ট রিসিভেবল, ইংরেজিতে যেটাকে বলে। অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব আসলে কি? আসলে হলো আমরা যখন কোনো মানুষের কাছে টাকা পাবো তখন সেটাকে বলে প্রাপ্য হিসাব বলে। যেমন বাকিতে মাল বিক্রি করা হলো, তাই আমরা সেই মানুষের কাছে টাকা পাবো। বাকি কাউকে সেবা দেওয়া হলো, তাহলে আমরা সেই টাকা পাবো তার কাছ থেকে। মানুষটা কিন্তু সম্পত্তি না, আমরা মানুষের কাছে টাকা পাবো, সেই টাকাটা আমাদের সম্পত্তি। তাহলে কোনো মানুষের কাছ থেকে বা কোথাও কোনোভাবে কোনো টাকা যখন পাওনা থাকে আমাদের বা পাবো আমরা, তখন সেটাকে বলা হয় প্রাপ্য হিসাব। সেটাও কিন্তু একটা চলতি সম্পত্তির মধ্যে পড়ে। তাহলে আমরা আজকে এখানে দেখতেছি এই যে প্রাপ্য হিসাব কাকে বলে। প্রাপ্য হিসাব হলো আমরা যাদের কাছে টাকা পাবো তাদেরকে সম্মিলিত হবে সবাইকে একসাথে বলা হয় প্রাপ্য হিসাব। আর প্রাপ্য হিসাব যদি থেকে থাকে তাহলে সেখানে ওনাদের পাওনা বলে একটা ব্যবস্থা থাকে, সিস্টেম আছে। আমাদের পাওনা হলো যে আমরা যাদের কাছে টাকা পাবো তারা যদি কোনো কারণে টাকা না দেয়, টাকা না দিয়ে মরে যায়, টাকা না দিয়ে চলে যায়, টাকা না দিয়ে দেশান্তরিত হয়, এখন যখন আমরা বুঝতে পারবো যে সেটা কারবারে আর টাকা ওঠার সম্ভাবনা নাই, তখন সেটাকে আমরা বলি অনাদায়ী পাওনা, ইংরেজিতে বলে ইরিকভারেবল ডেটস বা ব্যাড ডেটস আগে আমরা বলতাম। সেটা আদায়যোগ্য নয়, এটাকে বলে অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনার সঞ্চিতি হলো এটা একটা ব্যবসায়িক ক্ষতি, স্বাভাবিক ক্ষতি। এটা এই ক্ষতিটা পূরণ করবার জন্য যখন কোনো টাকা কারবারে লাভ থেকে সরাই রাখা হয় তখন সেটাকে বলে অনাদায়ী পাওনার সঞ্চিতি। একইভাবে প্রাপ্য হিসাব বাট্টা একটা আছে, সেই বাট্টা বা ডিসকাউন্ট সেটা হলো যে আমরা যখন কোনো মানুষের টাকা পাই তখন তাকে উৎসাহিত করবার জন্য কিছু টাকা ছেড়ে দেওয়া হয়। যেমন কোনো মানুষের কাছে আমরা 10,000 টাকা পাবো, তাকে বলা হলো যে আপনি 500 টাকা কম 9,500 টাকা দেন। তাহলে 10,000-এর মধ্যে 9,500 টাকা দিল, 500 টাকা দিল না, তাহলে 500 টাকা যে আমাদের দিল না বা আমরা নিলাম না, সেই 500 টাকা নাম হলো বাট্টা। এটাও এক প্রকার ক্ষতি। এটা অনাদায়ী পাওনা, এটা নয়, এটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া এই টাকাটা। তাহলে এটার জন্য কিন্তু আবার এই ক্ষতিটা পূরণ হওয়ার জন্য আবার সঞ্চিতি করা, যেটাকে প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি বলে। আর একটা আছে প্রাপ্য নোট, একটা আছে। যখন আমরা কারো কাছে মাল বিক্রি করে হিসাবের খাতা লিখে রাখি তখন সেটা প্রাপ্য হিসাব। কিন্তু ওই সমস্ত ব্যক্তি যদি কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে যায়, তারা যদি কোনো একটা ডকুমেন্ট আমাদেরকে লিখে দিয়ে যায় যে এতদিন পর তিনি টাকা পরিশোধ করবেন, বা আমরা যদি লিখে নেই যে এতদিন পর আপনি টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন, তাহলে সেটাকে বলা হয় তখন প্রাপ্য নোট বলে এটাকে। এটাও একটা চলতি সম্পত্তির মধ্যে পড়ে। এবারে প্রাপ্য হিসাব প্রকারভেদ, কিছু ব্যবসায়িক প্রাপ্য হিসাব আছে, যেমন যেটা বললাম এই যে প্রাপ্য হিসাব হিসেবে বইতে লিখে রাখা, প্রাপ্য হিসাব একটা প্রাপ্য নোট যখন যে কোনো ডকুমেন্ট দিয়ে যায় তখন সেটাকে বলা হয় প্রাপ্য নোট। আবার অন্য কোনোভাবে অবশ্যই প্রাপ্য সমূহ কিছু আছে, যেমন প্রাপ্য লভ্যাংশ বা সুদ বা লভ্যাংশ আমরা পাবো, এখনো পাইনি। বিমা কোম্পানি, এটা হয়তো বিমার ম্যাচিউর হয়ে গেছে, সেটা টাকা পাওয়া যাবে, এখনো পাওয়া যায়নি। আয়কর বেশি দেওয়া হয়েছে গত বছরে, এবার সেই টাকাটা ফেরত পাবো, সেটাকে আয়কর ফেরত বলে। কোনো সরবরাহকারীকে টাকা অ্যাডভান্স দিয়ে রাখছি আমরা, সেটাও প্রাপ্য হিসেবের মধ্যে পড়ে। কোনো কর্মকর্তা কর্মচারীকে যে ঋণ দেওয়া হয়, সেই ঋণ দেওয়াটা একটা প্রাপ্য হিসেবের মধ্যে পড়ে, কারণ ওই টাকাটা কিছুদিন পরে পাওয়া যাবে। তাহলে এই গেল মূলত আমাদের প্রাপ্য হিসাব সংক্রান্ত কিছু কি পয়েন্টের আলোচনা। আমরা এই সংক্রান্ত কিছু জাবেদা আমাদের করতে হবে, সেই জাবেদাগুলো কীভাবে হবে সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। যেমন ধরো, যখন আমরা ধারে মাল বিক্রি করি তখন কি জাবেদা হয়। জাবেদা লিখন, জাবেদা লিখন কিভাবে হবে সংক্রান্ত। 1 নম্বরে, যখন বাকিতে মাল বিক্রি করা হয় তাহলে হবে এখানে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এভাবেই জাবেদা হয় এটা। 2 নম্বরে হলো, যদি মাল ফেরত আসে, বিক্রিত মাল ফেরত আসলে আমরা লিখি
আন্তঃফেরত ডেবিট, হ্যাঁ প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যখন টাকা পরিশোধ করে দেয়, যদি সেটা বার্তা সহ যদি টাকা দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা কি লিখবো তখন? হ্যাঁ, তখন আমরা লিখবো বার্তা সহ টাকা পাওয়া গেলে, নগদান ডেবিট, বার্তা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। এটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করো 10,000 টাকা পাইতাম, 5,000 পাইলাম, 500 পাইলাম না, 10,000 টাকা পাওয়া, এই যে পাইতাম, এটা ক্রেডিট হয়ে গেল। ভাই কিভাবে করে? এটা হলো তোমার মোটামুটি এই। আর যদি অনাদায়ী পাওনা দেখা যায়, অনাদায়ী পাওনা সংক্রান্ত যে যে লেনদেনটা, যে টাকাটা যদি টাকা না পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু লিপিবদ্ধকরণের আবার দুই রকমের ব্যবস্থা আছে। অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব রক্ষণের ব্যাপারটা একটু, সিস্টেমটা একটু অন্যরকম। একটা আছে তোমার প্রভিশন মেথড, হ্যাঁ, বা আধুনিক পদ্ধতি, একটা ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি, একটা সরাসরি অবলম্বন পদ্ধতি একটা আছে, পুরাতন পদ্ধতি একটা আছে। তাহলে এখানে যদি আমরা অনাদায়ী, আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম যে অনাদায়ী পাওনার জন্য যে টাকা জমা রাখা হয় সেটাকে বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে এটা। তাহলে আমরা এই সংক্রান্ত জাবেদাগুলো যেগুলো হবে সেগুলো একটু লিখি। ভাতা ব্যবস্থা, এটা 1 নম্বরে ভাতা ব্যবস্থা যেটা, সে ভাতা ব্যবস্থা 1 নম্বর পদ্ধতি। এটা কিভাবে হবে? ক নম্বরে প্রকৃত অনাদায়ী পাওনা অবলোকন করার জন্য, প্রকৃত অনাদায়ী পাওনা অবলোকন করার জন্য কিভাবে হবে? তখন যাবে যেটা হবে এখানে, এখানে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, আর প্রাপ্য হিসাবে ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট ডাইরেক্ট। হ্যাঁ, মনে করো এবারে অনাদায়ী পাওনা পড়লো 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা গোটাটাই আমাদের কোনো সঞ্চিতি আগে থেকে সঞ্চয় করা থাকে, তাহলে সেখান থেকে বাদ দিতে হবে, ওটাকে ক্রেডিট করা আছে, এবার ডেবিট করে দিতে হবে, আর পাওনাদারকে প্রাপ্য হিসাবে ক্রেডিট করে দিতে, কমাই দিতে হবে ডাইরেক্ট। এই তারপরে বছরের শেষে খ নম্বরে বছরের শেষে অনুমিত অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য, বছর শেষে অনুমিত অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য কি জাবেদা হবে আমাদের? আমাদের বছরের শেষে আমরা সামনে বছরের জন্য কত টাকা সঞ্চয় করতে চাই, সেটার জন্য আমাদের জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই জাবেদাটা। তারপরে এইটাকে আবার আমাদের এই ফিগারটা বাইর করতে গেলে কিন্তু অনাদায়ী পাওনা যে নতুন সঞ্চিতি বিয়োগ পুরাতন সঞ্চিতি, এই ওয়ার্কিংটা করে আসে এখানে লিখতে হবে। তারপরে গ নম্বরে আরেকটা যাচ্ছে, যেটা সর্বশেষ জাবেদা।
অনাদায়ী পাওনা খরচ আয় সারাংশ স্থানান্তরের জন্য এটা একটা সমাপনী যাবে তাই দিতে হবে। তখন হবে আয় সারাংশ হিসাব ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট এই যাবে তাই লিখতে হবে। আর যদি তোমার সরাসরি পদ্ধতি হয় তাহলে আমরা ডাইরেক্ট লিখবো আর দুটো জাবেদা দিব অনাদায়ী পাওনা খরচ ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আর তারপরে বছর আরেকটা জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। দুটো পদ্ধতি একসাথে শিখলে আমাদের অঙ্ক করতে বেশ ঝামেলা হবে। কাজে আমরা যে কোনো একটা পদ্ধতিকে যদি ভালোভাবে শিখি তাহলেই চলবে। পরীক্ষা সাধারণত এই পদ্ধতিতে বেশি করতে হবে। কাজে আমরা তোমার প্রথম তো এই পদ্ধতিতে শিখো ভাতা পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি অনাদায়ী দেনা সঞ্চিতি পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতিতেই শেখার ব্যবস্থা করো। পরে আরেকটা পদ্ধতি যেটা আছে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।